নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব মণিলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সাবিত্রীর প্রায়শ্চিত্ত। যে মেয়েটিকে লইয়া আমাদের এই গল্প, তাহার নাম সাবিত্রী। সাবিত্রী সুন্দরী, বয়স হইয়াছে, কিন্তু এখনো পর্যন্ত বিবাহ হয় নাই। পল্লীর মহিলা মজলিসে সাবিত্রীর প্রসঙ্গে এইরূপ মন্তব্য প্রায়ই উঠিয়া থাকে। রূপগুণ থাকলে কি হবে, বাপের যে পয়সা নেই তাই বর জুটছে না। কথায় আছে না, অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় রূপসী না পায় বর। এরও হয়েছে তাই, বরাত বরাত। সাবিত্রীর বাবা সদয় ঘোষাল ছাপোষা মানুষ, অনেকগুলি কাচ্চা বাচ্চা, সম্বল 70 টাকা মাহিনার এক চাকরি এবং শিবপুর শহরে কাঠা তিনেক জমির উপর একখানা সেকেলে ধরনের একতলা বাড়ি। ইহাই বাঁধা রাখিয়া সাবিত্রীকে পার করিতে কি চেষ্টাই না তিনি করিতেছেন, কিন্তু একটু পছন্দ মতো ছেলের দর কিছুতেই 3,000 নিচে বহু সাধ্য সাধনা করিয়াও নামাইতে পারেন নাই। কাজেই তাহাকে হাল ছাড়িয়া দিতে হইয়াছে। যেহেতু বাড়িখানা বাঁধা রাখিয়া 3,000 টাকা কিছুতেই পাওয়া যাইতে পারে না, একেবারে বিক্রয়পুরে পাঠাইলে হয়তো টাকাটা উঠিতে পারে, কিন্তু তাহা হইলে সপরিবার রাস্তায় দাঁড়াইতে হয়। সদয় ঘোষালের অবস্থাটা উপলব্ধি করিয়া থাকে শ্রীমান অমিয় রায়। এই সুবৃহৎ পল্লীটির আরেকটি প্রান্তে যদিও তাহার বাড়ি, কিন্তু এই বাড়ির বাহিরের ঘরখানিতে একটিবার না বসলে তাহার দিন চলে না। ছেলেটির অবস্থা ভালোই, বেশ 2 পয়সা উপায় করে, তরুণ বয়স, সুশ্রী, সুন্দর চেহারা। এবারে সকলেই তাহাকে ভালোবাসে। বালক বালিকারা তাহাকে অমিয়দা বলিয়া ডাকে। অমিয় পাড়ার তরুণ দলের নেতা, ক্লাব, লাইব্রেরি, সভা সমিতির মাথা। সুতরাং অমিয়র মতো প্রিয়দর্শন জনপ্রিয় তরুণের উদ্দেশ্যে তরুণী সাবিত্রীর মাথাটি শ্রদ্ধায় নত হইবারই কথা। ইহার মধ্যে বাধ্যবাধকতার একটা বন্ধনও অপ্রত্যাশিতভাবে পড়িয়াছিল। বয়স বাড়িলে সাবিত্রীকে বিদ্যালয়ের সহিত সংস্রব কাটাইতে হয়, কিন্তু পাঠের স্পৃহাটা সংস্কারের মতোই তাহাকে আকৃষ্ট করিয়া রাখে। ইহাতে উত্তর সাধক হইয়াছিল অমিয়। লাইব্রেরি তাহার হাতে, সকল বইয়ের হিসাব সে রাখিত। কোন বই ভালো, অবাধে মেয়েদের হাতে দেওয়া চলে, নানা বিষয়ে অভিজ্ঞতা জন্মে, জ্ঞান ও বুদ্ধির বিকাশ হইতে পারে, তাহার সন্ধান সে রাখিত। সুতরাং সাবিত্রীর বিদ্যার দৌড় হাই স্কুলের 1ম শ্রেণীতে বাধা পাইলেও সেখান হইতে ফিরিয়া বিদ্যাচর্চাকে সে একেবারে বিদায় দিতে পারে নাই। কেতাব পড়িয়া অনেক কিছুই শিখিবার সুযোগ পাইয়াছিল। সাবিত্রী যখন বই স্লেট লইয়া বালিকা বিদ্যালয়ের পরিচারিকার সহিত পড়িতে যাইত, তখন অমিয়র সহিত অবাধে মিশিয়াছে, খেলাধুলা করিয়াছে, কত গল্পগুজব তাহাদের মধ্যে চলিয়াছে। সে সময় সাবিত্রী বালিকা, অমিয় কলেজের পড়ুয়া। স্কুল ছাড়িয়া সাবিত্রী অমিয় ছাত্রী হইলে কিছুকাল বাহিরের ছোট ঘরখানিতেই তাহাদের পড়াশুনো চলিত। কিন্তু যেদিন সদয়বাবু মেয়েকে আড়ালে ডাকিয়া কহিলেন, বয়স হয়েছে তোমার, এভাবে মেলামেশা তো আর ভালো দেখায় না মা, সেই দিন হইতেই সাবিত্রী আর অমিয়র সম্মুখে বাহির হইত না। অমিয় আসিলেই সে ভিতরের দিকে দরজাটির অন্তরালে আশ্রয় লইত। অমিয় ছেলেটি বুদ্ধিমান, অবস্থাটা সহজেই বুঝিয়া লইল এবং নিজেও সতর্ক হইল। সদয়বাবু হাসি মুখেই অমিয়কে বলিয়া দিলেন, এ তোমার বাড়ি মনে করে আসবে অমিয়, ছেলেগুলোর পড়ার দিকে একটু নজর রেখো, আর সাবি আমার বইয়ের পোকা, তুমি ওকে বিদ্বান করে তুলেছ,
ওর পড়ার বই জুগিয়ে যেও বাবা। লাইব্রেরি চাঁদাটা আমি ঠিক যোগান দেব, তবে কি জানো, বয়স হয়েছে, বাইরের ঘরে বসে পড়াশুনোটা আর ভালো দেখায় না। এই সময় হইতেই সাবিত্রীর বিবাহের সম্বন্ধ চলিতেছিল, কিন্তু পাত্র মিলিতেছিল না। অমিও মনে মনে ঠিক করিয়া রাখিয়াছিল সাবিত্রী একদিন তাহারই ঘর আলো করিবে। অবশ্য তাহাকে বধূর মর্যাদা দিয়া বরণ করিয়া আনিতে যে অনেক বিঘ্ন, তাহাও সে জানিত, কিন্তু তথাপি সে হতাশ হয় নাই। এক একটি বিঘ্ন নিশ্চিহ্ন করিয়া সাবিত্রীকে পাইবার দিন বুঝি সে গণনা করিতেছিল। অমিও জানিত সাবিত্রীর বাবা সদয় ঘোষাল ছাপোষা মানুষ, সওদাগরি অফিসে কাজ করিয়া যাহা আনেন তাহাতে কষ্টেই সংসার চলে, সঞ্চয় কিছুই নাই। সাবিত্রী সুন্দরী হইলেও বিনা পয়সায় তাহাকে গ্রহণ করিয়া দায় উদ্ধার করিতে কোনো হৃদয়বাণী দেখা দিবে না। সুতরাং সে যদি হঠাৎ এই মহত্ব দেখাইতে চায়, সকলেই অবাক হইয়া যাইবে। মনে মনে এই ধরনের একটা সংকল্প স্থির করিয়া সে সুযোগ প্রতীক্ষা করিতেছিল। এদিকে অমিয়র মা ভাবিতেছিলেন ছেলের বিবাহ দিয়া সালং করা বধূর সহিত যে টাকাটা নগদ পাইবেন, তাহাতে ছাদের উপর একখানা ঘর তুলিবেন। অমিয়দের বাড়িখানা একতলা, 3খানা ঘর, টানা দালান, বাহিরে বৈঠকখানা। অমিয়র মার একান্ত ইচ্ছা সিঁড়ির পাশে একখানা ঘর তুলিয়া বাড়িখানাকে 2 তলার মর্যাদা দেন। ছোট ভাই অমৃত হাবড়ার স্কুলে পড়ে। দাদার বিবাহের কথা উঠিলেই সে উৎসাহের সুরে বলিত, আমার কিন্তু একখানা বাইসাইকেল চাই, কত আর দাম, ফর্দে ওটা লিখে দিও মা, না হয় পণের দরুন যে টাকা নগদ পাবে তা থেকে কিনে দিও। বিবাহ সূত্রে এইরূপ মনোবৃত্তি ইহাদের। বিবাহের উৎসবে কাম্য শুধু বধূ নহে, সেই সঙ্গে আরো অনেক কিছু। ইহা যে নানা সূত্রেই ইহারা দেখিতেছে। এই মনোবৃত্তি কি অমিয় উপেক্ষা করিতে পারিত? সাবিত্রীকে পাইবার আকাঙ্ক্ষা যদি না তাহাকে অভিভূত করিয়া ফেলিত। অমিয় হিসাব করিয়া কার্য করিত। ছোট সংসারটি স্বচ্ছন্দভাবে চালাইয়াও সে কিছু টাকা জমাইয়াছিল। তাহার বিবাহ উপলক্ষ করিয়া মা ও ছোট ভাইয়ের আকাঙ্ক্ষা সে প্রায়ই শুনিত। হঠাৎ একদিন সেল হইতে একখানা বাইসাইকেল সে কিনিয়া ফেলিল। অমৃত সেদিন অবাক হইয়া দেখিল তাহার দাদা ট্রামে না আসিয়া বাইসাইকেলে চড়িয়া উপস্থিত। আগ্রহের সুরে প্রশ্ন করিল, দাদা, এটা কার? অমিয় কহিল, তোমার, তুমি চেয়েছিলে তাই কিনে এনেছি। অমৃতের মুখে হাসি ধরে না। ছুটিয়া মাকে ডাকিয়া এ শুভ সংবাদ দিল। হাত ধরিয়া টানিয়া আনিয়া দাদার দেওয়া উপহারটি দেখাইল। মা একটু গম্ভীর হইয়া কহিলেন, এখন এ খরচ না করলেই হতো, আর 2 দিন বাদে অমির বিয়েতেই এটা যখন পাওয়া যেত। পরদিন অমিয় মার নিকট প্রস্তাব করিল, উপরের ঘরখানা তোলবার ভারী তোমার ইচ্ছে মা, একটা ভালো দিন দেখে এ মাসেই ওটা আরম্ভ করব ভেবেছি। মা সবিষয়ে কহিলেন, টাকার কি হবে বাবা, কম খরচ তো নয়। আমি ভেবেছিলুম। মা কি ভাবিয়াছেন অমিয় তাহা অজ্ঞাত নয়। কথাটা চাপা দিবার উদ্দেশ্যে তাড়াতাড়ি অমিয় কহিল, টাকার জন্য আটকাবে না মা, যেখানে কাজ করছি সেখান থেকেই ব্যবস্থা হবে। শুভ দিন দেখিয়া যেদিন গৃহপত্তন আরম্ভ হইল, সেই দিন অপরাহ্নে আফিস হইতে ফিরিয়া অমিয় তাহার আসল উদ্দেশ্যটি মায়ের নিকট প্রকাশ করিয়া ফেলিল। মা ক্ষণকাল স্তব্ধ হইয়া রহিলেন, তাহার পর কহিলেন, সাবিত্রী মেয়ে তো নিন্দের নয়, কিন্তু বাপ মিনসে যে একেবারে নিহাত ছাপোষা। অমিয় কহিল, তাতে কি, আমাদের সম্বন্ধ মেয়েকে নিয়ে। মা কহিলেন, কিন্তু দেওয়া থোয়া। অমিয় কহিল, আমাদের কি অভাব মা,
নাই বা দিলে? মা এবার অতি বিস্ময়ে কহিলেন, ও মা, তুই বলছিস কি রে? দেবে না কিছু? তোকে তাহলে গুণ করেছে ওরা, তুই আর ও মুখ হোসনি অমি। ছি ছি, কি ঘেন্না। মায়ের কথায় ব্যথা পাইয়া অমিও কহিল, এতে ঘেন্নার কি পেলে মা? মুখখানা বিকৃত করিয়া মা কহিলেন, নয়, তুই কিচ্ছু না নিয়ে মেয়ে আনবি ঘরে? কেন, দেশে কি আর মেয়ে নেই? কত মেয়ের বাবা দেনা পাওনার ফর্দ নিয়ে সাদাসাদি করছে এ ঘরে মেয়ে দিতে, আর তুই চলেছিস অপর পাড়া হয়ে মেয়ে ভিক্ষে করতে? অমিও জোর করিয়া মুখে হাসি আনিয়া কহিল, তাই যদি হয় মা, তাতেই বা দোষ কি? সবাই যেখানে পাওনাদার হয়ে দেনা পাওনার ফর্দ নিয়ে যায়, আমরা যদি তা না করে শুধু মেয়েটি ভিক্ষে করতে যাই, সেটা কি খারাপ হবে? মা কথাটাই রীতিমতো জোর দিয়া কহিলেন, হবে না? গ্রাম শুদ্ধ সবাই ছি ছি করবে, বলবে নেকাপড়া শিখে রোজগার করতে জেনেও তুই বয়ে গেছিস। আর 10 জনের কাছে আমার কি মুখ দেখাবার জো থাকবে তখন? বিস্ময়ের ভঙ্গিতে অমিও জিজ্ঞাসা করিল, কেন মা? মা তাহার ম্লান মুখখানার এক অদ্ভুত ভঙ্গি করিয়া উত্তর দিলেন, পাড়ার সবাই চোখ তুলে আমার পানে তাকিয়ে আছে তোর বিয়ে দিয়ে আমি কি পাই তাই দেখবার জন্য। আমার যে বড় সাধ রে, জাঁক করে সবাইকে দেখাবো তোর বিয়েতে আমি যা পেয়েছি এমনটি আর কেউ পায়নি। আমার এ স্বাদ তুই ভেঙে দিতে চাস অমি? অমিও ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া সহসা মুখখানি তুলিয়া কহিল, আচ্ছা মা, আজ যদি তোমার একটি মেয়ে থাকতো আর বিয়ের বয়সে এসে দাঁড়াতো, তাকে পার করতে কি করতে তুমি? মা কিছুমাত্র চিন্তা না করিয়াই তৎক্ষণাৎ প্রশ্নটার উত্তর দিলেন, আর 10 জনে যা করছে তাই করতে হতো আমাকে। উপযুক্ত ছেলে রয়েছিস তুই, মেয়ে আমার থাকলে তার বিয়ে আটকাতো নাকি? টাকা যেমন করেই হোক জোগাড় হয়ে যেত, আর এ কাজে জোগাড় হয়ে যায়ও। সদয়বাবুর ভাবনা কি? টাকা না থাকে বাড়ি তো আছে। ইহার পর অমিয়র মুখে আর কোনো উত্তর জোগাইল না। একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া সে নিরুত্তরেই বাহিরে আসিল। মা বুঝিলেন ঔষধ ধরিয়াছে। ছেলে কোনোদিনই তাহার অবাধ্য হয় নাই, এক্ষেত্রেও হইবে না। অমিয় ভাবিয়াছিল মাকে রাজি করিতে পারিলেই সে সদয় ঘোষালের সহিত দেখা করিয়া প্রস্তাবটা তুলিবে এবং সহসা সকলকেই চমৎকৃত করিয়া দিবে। কিন্তু এখন বুঝিল, বাহির হইতে যত পয়সাই সে উপরি উপায় করিয়া আনুক এবং বাড়ির যত অভাবই মিটাইয়া ফেলুক, বিবাহ করিতে হইলে মেয়ের সহিত দেনা পাওনার লম্বা ফর্দটির প্রত্যেক জিনিসটি মেয়ের বাপের নিকট হইতে আদায় করিয়া আনিতে না পারিলে তাহার মায়ের মন উঠিবে না। বধূ এক্ষেত্রে যত গুণবতীই হোক, কিছুতেই আদর পাইবে না, বরং তাহাদের শান্তিময় সংসারটির মাঝখানে অশান্তির একটা ভয়াবহ খাদ রচিত হইবে। অমিয় শিহরিয়া উঠিল। চিরদিনই সে আনন্দময় শান্তির পক্ষপাতী। আজ মায়ের ইচ্ছার বিরুদ্ধে পরের এক মেয়েকে আনিয়া সংসারে বিপ্লব বাধাইবে। মায়ের স্বার্থপূর্ণ মনোবৃত্তি তাহার চিত্তে নিদারুণ আঘাত দিলেও সে তাহা সহ্য করিতে অভ্যস্ত ছিল। কিছুতেই সে মনকে বিদ্রোহী হইতে দিল না। দৃঢ়তার সহিত কহিল, মা, আমার সুখ, আনন্দ, আকাঙ্ক্ষা সবার উপরে তিনি। অথচ সাবিত্রীর সুন্দর মুখখানির প্রভাব একেবারে কাটাইয়া ফেলাও তাহার পক্ষে কঠিন হইয়া উঠিতেছিল। এখন কি করিয়া সে দুই দিক বজায় রাখিবে? মায়ের মন রাখিয়া সাবিত্রীকে পাইতে হইলে সাবিত্রীর বাবাকে রাস্তায় দাঁড়াইতে হয়। কিন্তু এমন দুষ্কর্মের প্রবর্তক অমিয় কিছুতেই হইতে পারে না।
পক্ষান্তরে সাবিত্রী এ বাড়িতে খালি হাতে আসিলে তাহার মায়ের মন কি প্রফুল্ল হইবে? শুভকর্মে মায়ের প্রসন্নতাই কি প্রথম কাম্য নহে? মায়ের চিত্তে ব্যথা দিয়া কিছুই সে করিতে পারে না। এই দোটানার আবর্তে পড়িয়া পাক খাইতে খাইতে নিষ্কৃতির একটা উপায় সহসা সে আবিষ্কার করিয়া ফেলিল। সদয় ঘোষাল তাহার বাড়ির বাহিরের ঘরখানির ভিতর ধীরে ধীরে পদচারণা করিতেছিলেন। তখনও রাত্রি 9টা বাজে নাই। বালক বালিকারা এইমাত্র রাত্রির পাঠ শেষ করিয়া ভিতরে গিয়াছে। হঠাৎ দ্বারের দিকে দৃষ্টি পড়াতে সদয়বাবু সবিস্ময়ে প্রশ্ন করিলেন, কে? অভিবাদনের ভঙ্গিতে হাত দুইখানি যুক্ত করিয়া কপালে ঠেকাইয়া অমিয় কহিল, আগে আমি অমিয়। সহর্ষে সদয়বাবু কহিলেন, আরে এসো অমিয়, এসো, ভেতরে এসো, বসো। অমিয় ধীরে ধীরে ঘরখানির ভিতর প্রবেশ করিয়া একখানা লোহার চেয়ার টানিয়া বসিল। সদয়বাবুও সঙ্গে সঙ্গে ঘরের অপর পার্শ্বের তক্তপোষ্টির উপর বসিয়া প্রসন্নভাবে অমিয়র দিকে চাহিলেন। এ ঘর অমিয়র অতি পরিচিত। তাহার লাইব্রেরির পথেই সদয়বাবুর এই বাড়ি, এবং প্রায় প্রত্যহই এই পথটি অতিক্রম করিবার সময় লাইব্রেরির গ্রন্থ সম্পর্কে তাহাকে এ বাড়ির পড়ুয়াদের খবর লইতে হয়। অমিয়দার সাড়া পাইলেই 7 হইতে 11-12 বছরের 4-5টি বালক বালিকা বাহিরে ছুটিয়া আসে ও তাহাদের এই অতি প্রিয় দাদাটিকে অভ্যর্থনা করিয়া এই ঘরটির ভিতর আনিয়া বসায়। কত আলোচনাই তখন চলিতে থাকে বিবিধ গ্রন্থ ও সেই সকল গ্রন্থের সমজদার পাঠিকাটিকে লইয়া। অমিয় তাহার চেয়ারখানি ঘুরাইয়া এমনভাবে বসিত যাহাতে ভিতরের দিকের দরজাটির ঈষৎ উন্মুক্ত ফাঁকটুকুর মধ্য দিয়া তাহাদের আলোচ্য তরুণীটির 2টি আয়ত চক্ষুর কৌতুকোজ্জ্বল দৃষ্টিটুকুর মাধুর্য অন্যান্যের অলক্ষ্যে সহজেই উপভোগ করিতে পারা যায়। এই ঘরে প্রবেশ করিলেই অমিয় নিঃসন্দেহে বুঝিতে পারিত যে তাহার সাড়া পাইবার সঙ্গে সঙ্গে দ্বারের অপর প্রান্তে তাহার আকাঙ্ক্ষিত প্রাণীটির আবির্ভাব হইয়াছে। কিন্তু আজ সে কোনরূপ সাড়া দিয়া আসে নাই। সদ্য উদ্ভাবিত উপায়টি সম্বন্ধে সদয়বাবুর সহিত আলোচনা করিবার উদ্দেশ্যেই সে এমন অসময়ে এ বাড়িতে সন্তর্পণে প্রবেশ করিয়াছিল। সদয়বাবু সহসা প্রশ্ন করিলেন, চা খাবে অমিয়? কথার সঙ্গে সঙ্গে ভিতরের দিকে হুকুমটা চালাইতে তিনি উন্মুখ হইয়া উঠিলেন। অমিয় তাড়াতাড়ি কহিল, না না, এখন আর চা খাব না, আপনি ব্যস্ত হবেন না। সদয়বাবু কহিলেন, তুমি এসেছ ভালোই হয়েছে অমিয়। যে কাজটা আমি হঠাৎ করে ফেলেছি তার সম্বন্ধে তোমার সঙ্গে কথা আছে। অমিয় জিজ্ঞাসু দৃষ্টিতে সদয়বাবুর দিকে চাহিল। তাহার মুখ দিয়া একটি কথাও বাহির হইল না। সদয়বাবু বালিশের তলা হইতে একখানা দৈনিক বসুমতী বাহির করিয়া অমিয়র দিকে আগাইয়া দিয়া কহিলেন, লাল চিহ্ন দেওয়া বিজ্ঞাপনটা পড়ো, তাহলেই কথাটা আমার বুঝতে পারবে। কাগজখানা ক্ষিপ্র হস্তে টানিয়া লইয়া অমিয় চিহ্নিত অংশটুকু এক নিঃশ্বাসে পড়িয়া ফেলিল। সেই বিজ্ঞাপনটির বয়ান অবিকল এইরূপ: সুশ্রী সুন্দরী স্বাস্থ্যবতী ব্রাহ্মণ কন্যার জন্য হৃদয়বান পাত্র চাই। পাত্রীর পিতা বাৎসগোত্রীয় ভদ্র গৃহস্থ, বিত্তহীন। কন্যার বয়স 17, সৎ শিক্ষা পাইয়াছে, যে কোনো সংসারের ভার লইয়া নিপুণভাবে চালাইবার যোগ্যতা আছে। পাল্টা গোত্রের যে সৎ ব্রাহ্মণ এই সর্বগুণান্বিতা কন্যাটিকে সালঙ্কারা করিতে অন্তত 1000 টাকা ব্যয় করিতে পারিবেন, কন্যার পিতা তাহাকেই কন্যাদান করিবেন। নিম্ন ঠিকানায় পত্র লিখুন। বক্স নম্বর 125, বসুমতী। অমিয়কে স্তব্ধভাবে বসিয়া থাকিতে দেখিয়া সদয় ঘোষাল সহাস্যে প্রশ্ন করিলেন, পড়লে অমিয়? অমিয় শুষ্ক কণ্ঠে উত্তর দিল,
সদয় ঘোষাল পুনরায় প্রশ্ন করিলেন, কেমন, এবার ঠিক উল্টো রাস্তা ধরেছি তো? অমিয় উত্তর দিল, শুধু উল্টো নয়, নতুনও। উৎসাহের সুরে সদয় ঘোষাল কহিলেন, জানি তুমি এতে খুশিই হবে। অনেক বই ঘাঁটাঘাঁটি করো, কত বড় বড় লেখা তো পড়ো। বলো দেখি, এমন আইডিয়া কোনো অথরের মাথা থেকে বেরিয়েছে এ পর্যন্ত? অমিয় সন্দিগ্ধভাবে প্রশ্নকর্তার মুখের দিকে চাহিয়া কহিল, সত্যই কি এই আপনার অভিপ্রায়? কণ্ঠস্বরে রীতিমতো জোর দিয়া সদয় ঘোষাল কহিলেন, নিশ্চয়ই। আমি খুব সিরিয়াস হয়েই তোমাকে এ কথা বলছি অমিয়। এ ভিন্ন সাবিত্রীকে পার করবার অন্য রাস্তা নেই। আর এও তুমি দেখে নিও, এ রাস্তা ধরেই তাকে পার করতে পারা যাবে অতি শীঘ্রই। অমিয়কে অন্যমনস্ক দেখা গেল। সে স্থির করিতে পারিতেছিল না ইহার উত্তরে সে কি বলিবে। যে প্রস্তাবটি তাহার মস্তিষ্ক হইতে উদ্ভাবিত হইয়াছিল, যাহা উত্থাপিত করিতেই তাহার আজ এ গৃহে আবির্ভাব, গৃহস্বামীর এ উক্তির পরও তাহার প্রকাশ কি শোভন হইবে? অমিয় এই মর্মে এক প্রস্তাব আনিয়াছিল যে সদয় ঘোষালের নিকট আজ সে সাবিত্রীকে প্রার্থনা করিবে। সাবিত্রীর পানি ভিন্ন অন্য কোনো দাবি তাহার নাই, কিন্তু সদয় ও অমিয় ভিন্ন অন্য সকলেই জানিবে কন্যার বিবাহে যথাসম্ভব পণ তিনি দিতেছেন। সেই পণের টাকা অমিয়ই তাহাকে গোপনে সরবরাহ করিবে। কিন্তু নিজের প্রস্তাবটি তুলিবার পূর্বেই অমিয় সাবিত্রীকে পার করিবার যে ব্যবস্থা গৃহস্বামীর নিকট শুনিল, তাহাতে নিজের প্রস্তাবটি তোলা সে আর সমীচীন মনে করিল না। অমিয়কে নিরুত্তর দেখিয়া সদয়বাবু কহিলেন, খুব ঘা খেয়েই আমাকে এই রাস্তা ধরতে হয়েছে অমিয়। সেই আরব্য উপন্যাসে একটা গল্প আছে না, জাদুকর যখন দৈত্যটাকে মন্ত্রের জোরে কলসির ভেতর পুরে জলে ফেলে দেয়, দৈত্য তাতে প্রথম প্রথম ভেবেছিল যে তাকে উদ্ধার করবে সে তাকে রাজা করে দেবে। কিন্তু বছরের পর বছর কেটে গেল, কেউ যখন তুললে না, সে তখন হতাশ হয়ে বলেছিল, এবার কেউ আমাকে উদ্ধার করলেই তার ঘাড় ভাঙব। আমার অবস্থাটাও শেষে ওই দৈত্যর মতোই হয়ে দাঁড়াচ্ছিল। অমিয় কৌতূহলাবিষ্ট হইয়া সদয় ঘোষালের দিকে চাহিয়া রহিল। সদয় ঘোষাল গলার স্বর কিঞ্চিত গাঢ় করিয়া কহিলেন, আমার পয়সা না থাকলেও এ জ্ঞানটুকু খুব টনটনেই ছিল যে মেয়ে যতই গুণের হোক, তাকে পার করতে পয়সার দরকার। যত সরেস ঘি হোক না কেন, সোজা আঙুলে ওঠে না। তাই মনে মনে ভেবে রেখেছিলুম, যে যাই বলুক, বাড়িখানা রেহান রেখে অন্তত গা সাজিয়েও মেয়েটাকে দান করব। নগদ দান সামগ্রী, নমস্কারী এসবও কিছু কিছু দেব। 1000 টাকার সংস্থান আমি করতুমই। শেষ এমনও ঠিক করেছিলুম, 1000 টাকায় যে ছেলে রাজি হবে আমি 1500 তার জন্য খরচা করব। বাড়ি বেচতে হয়, আপিসে মাইনে বাঁধা রেখে ধার করতে হয়, তাও স্বীকার। কিন্তু তুমি তো জানো অমিয়, এমন একটি সম্বন্ধ এলো না, ফর্দ যার 3000-এর নিচে। অথচ আমার স্বামীর মতো মেয়ে আমাদের সমাজে কটা আছে? রূপে বলো, গুণে বলো, আক্কেল বিবেচনা বলো, কিসে সে কম? একে পাওয়াটাই কি মস্ত লাভ নয়? এর সঙ্গে ঘুষ দিতে হবে 3,000। তারপরেই মাথায় এলো ওই বুদ্ধি। ধরলুম ঠিক উল্টো রাস্তা। এখন আমার কথা, ফেলো করি মাখো তেল। একটি পয়সা আর সাবিকে পার করতে খরচ করছি না, বুঝেছ? এই যে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছি, এর খরচা পর্যন্ত উসুল করে নেব ওই থেকে। অমিয় স্থির হইয়া এই মর্মাহত মানুষটির মর্মবাণী শুনিতেছিল।
তাহার মনে হইতে লাগিল বক্তার প্রত্যেক কথাটি তাহার ব্যথাহত কণ্ঠ ভেদ করিয়া তাহারও বুকের উপর যেন হাতুড়ির আঘাত দিতেছে। অভিভূতের মতোই বুঝি নিজের অজ্ঞাতে সেও সহসা বলিয়া ফেলিল, আপনি ঠিক রাস্তাই ধরেছেন। কিন্তু ইহার পর সেদিন তাহাদের আলাপ আর জমিল না। অমিয় তাহার প্রস্তাবটা মনের ভিতরে মুলতুবি রাখিয়া উঠিয়া পড়িতেই সদয়বাবু সহাস্যে তাহাকে কহিলেন, দিন চারেক পরে একবার দেখা করো আমিও। নতুন রাস্তাটা ধরে হোঁচট খেলুম কিংবা কোনো হদিশ পেলুম সেটাও তোমার জানা দরকার। অমিয় মনে মনে ঠিক করিয়া রাখিয়াছিল 7 মণ তেলও পুড়িবে না, রাধাও নাচিবে না। সদয় ঘোষালের বিজ্ঞাপন পড়িয়া কেহই টাকার থলি লইয়া বধূবরণ করিতে দেখা দিবে না। বিবাহের বাজারে মেয়ের রূপ বা গুণ শুধু বিচার্য নহে, পণই এখানে প্রাধান্য পাইয়াছে। পাত্রপক্ষ এ সম্বন্ধে কিরূপ সতর্ক ও সচেতন, নিজের মায়ের মতবাদ হইতেই সে তো তাহা উপলব্ধি করিয়াছে। এ বাজারে মেয়ের রূপ ও গুণের খ্যাতি শুনিয়া পাত্রপক্ষ ঘর হইতে টাকা বাহির করিয়া পাত্রীর মর্যাদা দিবে? দুরাশা। মনে মনে অমিয় ভাবিল, ভালোই হইয়াছে। ঘোষাল যখন হতাশ হইয়া হাল ছাড়িয়া দিবে, তখন সে নিজেই তাল ঠুকিয়া আদর্শ হইয়া বাহবা লইবে। এ সম্বন্ধে সে এক উপায়ও ঠিক করিয়া ফেলিয়াছিল। যে প্রতিষ্ঠানে অমিয় কাজ করিত সেটি এক বিশিষ্ট বাঙালি প্রতিষ্ঠান। তাহার মালিকের নাম পতিত পাবন চৌধুরী। অমিয় সাহস করিয়া সকল কথাই ইহাকে খুলিয়া বলিয়া ইহারই সহায়তা প্রার্থনা করিয়াছিল। কর্মচারীদের মধ্যে যাহারা দুঃসাহসের পথে নামিয়া একটা নূতন কিছু করিতে চাহিত, চৌধুরী মহাশয় তাহাকে উৎসাহ দিতেন, সহায়তা করিতেও কুণ্ঠিত হইতেন না। অমিয়কে জেরা করিয়া এই সূত্রে একটি একটি করিয়া সকল কথা জানিয়া লইয়া তিনি আশ্বাস দিয়াছিলেন, আচ্ছা, তুমি প্রস্তুত হতে পারো অমিয়। সুতরাং অমিয় প্রস্তুত হইয়াই সুযোগ অন্বেষণ করিতেছিল। কয়েকদিন সে পাশ কাটাইয়া চলিল, অন্য রাস্তা দিয়া ঘুরিয়া লাইব্রেরিতে যাতায়াত করিল। এজন্য তাহাকে মনের সহিত কিরূপ যুদ্ধ করিতে হইয়াছে তাহা সে নিজেই জানে। বিদ্রোহী মনটিকে সে জোর করিয়া ধরিয়া রাখিলেও বাধ্য করিতে পারিয়াছে কি? চতুর্থ দিনে সুধা আসিয়া উপস্থিত। অমিয় তখন তাহার চেয়ারটিতে বসিয়া লাইব্রেরির কাজ করিতেছিল। সুধা 2খানা বই ফেরত দিয়া কহিল, ব্যাপার কি অমিয়দা, কদিন যাননি কেন? সুধাকে দেখিয়াই অমিয়র মনটি প্রফুল্ল হইয়া উঠিল, কিন্তু সে জোর করিয়া মুখে গাম্ভীর্য আনিয়া কহিল, তোমরাও তো আমার খবর নাওনি। সুধা 2 চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, বারে, আপনার খবর তো রোজই পাই। লাইব্রেরিতে আসেন, যান, পাড়ার সকলে বই নিয়ে যায়। কদিন গেলেন না দেখেই না ছুটে এসেছি। দিদি বললে আপনি পথ ভুলে গেছেন। অমিয় কহিল, তাই বুঝি আমাকে পথ চেনাতে আজ এসে পড়েছ? সুধা উৎসাহের সুরে কহিল, তাই তো, আপনাকে আজ ধরে নিয়ে যাব। জানেন, কদিন দিদির বই পড়া হয়নি, আমরাও গল্পের বই পড়তে পাইনি। কি বই দেবেন দিন, আমি ততক্ষণ বসে বসে পড়ি। তারপর আপনার কাজ হয়ে গেলেই একসঙ্গে যাব। অমিয় কহিল, বই তোমাদের ঠিক করেই রেখেছি, তুমি নিয়ে যাও। লাইব্রেরির বইগুলোর লিস্ট তৈরি করতে আমি এখন ভারী ব্যস্ত আছি। আসছে রবিবার নাগাদ যাব নিশ্চয়ই। সত্যই অমিয় বইগুলি বাছিয়া রাখিয়াছিল। টেবিলের ড্রয়ার খুলিয়া 2টি তাড়া সে বাহির করিল। একটি তাড়ায় 1খানি মাত্র বই ফিতা দিয়া আষ্টে পৃষ্ঠে এমনভাবে বাঁধা যে তাহার নামটি পর্যন্ত পড়িবার জো নাই। আর একটি তাড়ায় 3খানি রংচঙে বই, সেগুলি শিশু সাহিত্যের অন্তর্গত। অমিয় ফিতা বাঁধা বইখানা সুধাকে দিয়া কহিল,
এ বইখানা তোমার দিদির, তাকে দেবে। খবরদার, তোমরা যেন এ বই পড়ো না। সুধার ঠোঁটের কোণে হাসি দেখা দিল। কহিল, তাই বুঝি ফিতে দিয়ে বেঁধে দিয়েছেন? কিন্তু বাঁধন খুলে পথেই যদি পড়ি? অমিয় কহিল, তাহলে অন্যায় করা হবে, সেটা কি উচিত? এ বই তোমরা বুঝতে পারবে না, তোমাদের বই এইগুলো। সুধা তিনখানা বইয়ের তাড়াটি সাগ্রহে লইয়া কহিল, আমাদের পড়বার জন্য তিনখানা বড় বড় বই দিলেন, আর দিদিকে মোটে একখানি? সে তো 1 ঘন্টাতেই শেষ করে ফেলবে। এটা কত আর পাতা হবে? অমিয় কহিল, এ বইখানা ভারী শক্ত, অত শিগগির শেষ করতে পারবে না। তোমার দিদিকে বলবে বইখানা যেন অন্তত 3 বার পড়ে। তারপর রবিবার বিকালের দিকে গিয়ে আমি বইগুলো নিয়ে আসব। এ কদিন তোমাকে আর আসতে হবে না। সুধা কহিল, তাহলে দিদিকে বলবো আপনি রোববার বিকেলে ঠিক যাচ্ছেন। অমিয় মাথা নাড়িয়া তাহাতে সম্মতি জানাইল। সদয়বাবু দিন 4 পরে অমিয়কে দেখা করিতে বলিয়াছিলেন। অমিয় ঠিক 7 দিনের মাথায় তাহার সহিত দেখা করিতে আসিল। সেদিন রবিবার, সদয়বাবুর বাড়ি থাকিবার কথা। অমিয় মধ্যাহ্ন ভোজনের পর কিছুক্ষণ বিশ্রাম করিয়াই বাহির হইয়া পড়িল। সদয়বাবুর বাড়ির সম্মুখে আসিয়া সে দেখিল বাহিরের দরজা ভিতর হইতে বন্ধ, বাড়িখানা নিস্তব্ধ, কাহারও কোনো সাড়া শব্দ নাই। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া অমিয় সজোরে কড়া 2টি নাড়িয়া দিল। তাহার তীক্ষ্ণ আওয়াজের সঙ্গে সঙ্গে ভিতর হইতে কোমল কণ্ঠে প্রশ্ন হইল, কে? অমিয়র মুখের উপর উল্লাসের চিহ্ন ফুটিয়া উঠিল। উত্তর দিল, আমি অমিয়। খট করিয়া একটু শব্দ হইতেই অমিয় বুঝিল দরজা অর্গল মুক্ত হইয়াছে। আস্তে আস্তে কবার 2খানি ঠেলিয়া প্রবেশপথ মুক্ত করিতেই সে দেখিল দরজার পাশটিতে সংকুচিতভাবে সাবিত্রী দাঁড়াইয়া আছে। উভয়েরই চোখাচোখি হইবার ইহা একটি সুন্দর ক্ষণ। কিন্তু সাবিত্রীর দাঁড়াইবার ভঙ্গিতে অমিয়র ভাগ্যে সে সুযোগ ঘটিল না। তথাপি মুক্ত দ্বারপথে পশ্চিমে অবনমিত সূর্যের রক্তিম আভাটুকু তাহার লজ্জাবনত মুখখানির উপর পড়িয়া যে সৌন্দর্যের সঞ্চার করিতেছিল, তাহাও অনবদ্য। ভিতরে ঢুকিয়াই অমিয় নিজে দরজাটি বন্ধ করিয়া অর্গল টানিতেছিল। কিন্তু সাবিত্রী মৃদুকণ্ঠে কহিল, খিল দেবেন না, এক্ষুনি ওরা আসবেন। অমিয় ফিরিয়া প্রশ্ন করিল, বাড়িতে আর কেউ এখন নেই? নতমুখে সাবিত্রী উত্তর দিল, না। কোথায় গেছেন সকলে তোমাকে একলা ফেলে? বাবা বেরিয়েছেন। সুধীরা মার সঙ্গে পাশের বাড়িতে তত্ত্ব দেখতে গেছে, মা এলেন বলে। তুমি যাওনি? আমি কোথাও যাই না। তাহলে আমি এখন যাই, একটু পরেই না হয় আসব। সাবিত্রী এবার মুখখানি আস্তে আস্তে তুলিয়া তেমনি মৃদুস্বরে কহিল, বাইরের ঘর খুলে দিচ্ছি, আপনি বসুন। মা জানেন আজ আপনার আসবার কথা আছে। সুধা এতক্ষণ ছিল, এইমাত্র কি একখানা বই আনতে ও বাড়িতে গেছে। কথাগুলি বলিয়াই সাবিত্রী কোনো উত্তরের প্রতীক্ষা না করিয়া ভিতরে চলিয়া গেল। অমিয় অভিভূতের মতো এই গাম্ভীর্যময়ী কিশোরীটির অচপল গতির দিকে এক দৃষ্টে চাহিয়া রহিল। ঘরের ভিতর ঢুকিয়া অমিয় দেখিল সাবিত্রী ভিতরের দিকে দরজাটি আশ্রয় করিয়া দাঁড়াইয়াছে। অমিয়র মনে হইতেছিল অন্যান্য দিন এই দরজার অন্তরালে আত্মগোপন করিয়া সাবিত্রী এই ঘরের আলোচনা কি উৎসাহেই শুনিয়াছে, এবং এই পথেই তাহার কৌতুকোদ্ভাসিত 2টি চক্ষু অন্যের অলক্ষ্যে কতবারই অমিয়র বিহসিত মুখখানির দিকে ফেলিয়াছে। আজ দরজার ব্যবধান নেই, ঘরে তাহারা 2টি মাত্র প্রাণী প্রায় পরস্পর সম্মুখীন হইয়া দাঁড়াইয়াছে, কিন্তু সে দৃষ্টি আজ কোথায়?
আখির সেই অপূর্ব হাসিটুকু মুখের নীরব গাম্ভীর্যের মধ্যে নিঃশেষ করিয়া দিয়া আজ সে যেন নিষ্প্রাণ প্রতিমার মতো দরজাটি ধরিয়া দাঁড়াইয়া আছে। কিছুক্ষণ কাহারও মুখে কথা নাই। অমিয়ই সহসা প্রশ্ন করিল, ওরা যে তত্ত্ব দেখতে গেছেন বললে, কিসের তত্ত্ব? সাবিত্রী ধীরে ধীরে উত্তর দিল, নন্দী কাকার মেয়ের বিয়ে পরশুদিন হলো যে, আজ তাদের ফুলসজ্জা, তারই তত্ত্ব যাচ্ছে। অমিয় কহিল, ও। পরক্ষণে সে সাবিত্রীর দিকে বক্র দৃষ্টিতে চাহিয়া হাসি মুখে কহিল, দিন কতক পরে এ বাড়িতেও এই রকমের একটা তত্ত্বের আয়োজন হবে। সাবিত্রী আস্তে আস্তে তাহার আনত দুইটি চক্ষু তুলিয়া অমিয়র দিকে চাহিল। অমিয় ভাবিল তাহার বিদ্রোপোক্তিটার জবাব দিতেই সাবিত্রী উন্মুখ হইয়াছে, কিন্তু তাহার মুখ দিয়া যে প্রশ্নটা তৎক্ষণাৎ বাহির হইল, অমিয় তাহা শুনিবার প্রত্যাশা করে নাই এবং জবাব দিবার জন্য প্রস্তুত হইয়াও আসে নাই। আচ্ছা, সেদিন সুধার হাত দিয়ে সে বইখানা আমাকে পাঠিয়েছিলেন কি উদ্দেশ্যে? নূতন প্রশ্ন। কতদিন হইতেই অমিয় সাবিত্রীকে লাইব্রেরির বই সরবরাহ করিতেছে। তাহার পাঠ্যগ্রন্থগুলি সে নিজেই নির্বাচিত করিয়া দেয়। কোনোদিন এ সম্বন্ধে সাবিত্রীর মুখ দিয়া কোনো অভিযোগ উঠে নাই। আজ এই প্রথম কৈফিয়ত চাহিতেছে সে বইখানা পাঠিয়েছিলেন কি উদ্দেশ্যে? সাবিত্রীর প্রশ্নটা অমিয়কে অভিভূত করিল কি? মনের ও মুখের ভাবটুকু লুকাইতে অমিয় খপ করিয়া একখানা চেয়ার টানিয়া বসিয়া পড়িল। তাহার পর সাবিত্রীর দিকে দৃষ্টিটা ফিরাইতেই দেখিল সে তাহার দিকেই স্থির দৃষ্টিতে চাহিয়া আছে এবং তাহার মুখের প্রশ্ন সেই দৃষ্টিকে যেন প্রখর করিয়া তুলিয়াছে। অমিয় কহিল, তক্তপোষ্টার উপর বসো না, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে থাকার অভ্যাস আমার আছে। আমার কথাটার জবাব তো দিলেন না। কি জবাব দেব? যে উদ্দেশ্যে রোজ বই পাঠাই সেই উদ্দেশ্য ছাড়া আর কি থাকতে পারে? ফিতে দিয়ে বেঁধে অত সাবধান হয়ে ওটা পাঠাবার কারণ? কোনোদিন তো ওভাবে কোনো বই পাঠাননি। তার কারণ পাছে বইখানা ছেলেরা পড়ে। বুঝতেই তো পেরেছ, ওটা ছেলেদের পড়বার বই নয়। ছেলেদের হাতে যে বই পড়তে দিতে আপনার বিবেকে বাধে, আমাকে সে বই পড়তে দিলেন কি হিসেবে? আমি মেয়ে বলে? ছেলেদের বলতে ছেলে মেয়েদেরই বোঝায়, অর্থাৎ ছোট ছোট ছেলে মেয়েরা, যেমন সুধা, সুশি, এইসব আর কি। আমি চাই না ওরা ওই বইখানা পড়ে। আর আমি ওই বইখানি পড়ি, খুব ভালো করে পড়ি, এমনকি পড়ে মুখস্থ করে ফেলি, এটা আপনি নিশ্চয়ই চেয়েছিলেন। কি আশ্চর্য! একখানা বই নিয়ে তুমি আজ এত কথা তুলছো কেন? প্রয়োজন হয়েছে তাই। আপনি শাক দিয়ে মাছ ঢাকছেন তাই। আপনার আসল উদ্দেশ্য এই বইখানাকে উপলক্ষ করে জানাতে চেয়েছেন তাই। এর মানে? মানে কি আমাকে আরো স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে? আমি যখন বুঝতে পারছি না তখন তা ভিন্ন উপায় কি? বুঝতে আপনি পেরেছেন, তবে ধরা দিতে চাচ্ছেন না। আচ্ছা, আমাকে বলবেন আপনি বেছে বেছে এই বইখানেই আমাকে পাঠালেন কেন? যে বইয়ে আমারই বয়সী একটি মেয়ে বিয়ের সম্বন্ধে তার বাবাকে শাসাচ্ছে এই বলে, ব্যাপারটা যখন আমাকে নিয়ে, তখন আমাকে না বলে কেন তাদের কথা দিয়েছ? আমার জীবন নিয়ে তুমি খেলা করছো কোন অধিকারে? তোমায় বৃহৎ কর্তৃত্বের খেয়ালে আমাকে আজ দাবার ঘুঁটি হতে হবে, পণ্য হতে হবে? যে অপরিচিত পুরুষ দেখতে এসেছে আমাকে, তোমার হুকুমে রঙিন শাড়ি পরে গিয়ে দাঁড়াতে হবে তার চোখের সামনে, রাস্তার নির্লজ্জ স্ত্রীলোকের মতো? আমার বাপ হয়ে এ প্রস্তাব করতে লজ্জায় তুমি মরে গেলে না? কম্পিত ও অস্বাভাবিক কণ্ঠেই সাবিত্রী শেষের কথাগুলি মুখস্থ করা পাঠের মতোই আবৃত্তি করিল। অমিয় নিষ্পলক নয়নে তাহার মুখের দিকে চাহিয়াছিল। সাবিত্রী একটু থামিতেই সে তাড়াতাড়ি কহিয়া উঠিল,
বাহ, সেই বইখানার মেয়েটির মতো তুমিও দেখছি উত্তেজিত হয়ে উঠেছ। সাবিত্রী তীক্ষ্ণ কণ্ঠে কহিল, এইটাই আপনার আসল উদ্দেশ্য ছিল। অমিয় মুখখানা গম্ভীর করিয়া কহিল, তোমার এ কথাটাও হেঁয়ালির মতো দুর্বোধ্য। এতক্ষণ পরে সাবিত্রীর মুখে হাসির একটু ঝিলিক দেখা দিল, কিন্তু তাহা বিদ্যুতের মতো তীক্ষ্ণ, চক্ষু যেন ঝলসিয়া দেয়। অমিয় কহিল, হাসলে যে? ইচ্ছে করে কেউ বোকা সেজে ন্যাকামি করছে এটা বুঝতে পারলে যেমন রাগ হয়, তেমনি হাসিও পায়, কিন্তু সে হাসির কোনো দাম নেই। অমিয়র মুখখানা যেন সহসা কালো হইয়া গেল। সাবিত্রী যে এভাবে তাহাকে আঘাত দিতে পারিবে তাহা সে কল্পনাও করে নাই, কিন্তু সাবিত্রী তাহাকে ভাবিবারও অবসর দিল না। দুই চক্ষু দৃষ্টি তীব্রতর করিয়া অমিয়র দিকে চাহিয়া সে চরম প্রশ্ন করিল, আমার ব্যাপারটা নিয়ে আমিও ওই বেহায়া মেয়েটার মতো বাবার সঙ্গে ঝগড়া করি, এই উদ্দেশ্যেই কি ওই কদর্য বইখানা অত সাবধানে আমাকে পাঠাননি? অমিয়র পৌরুষ এতক্ষণে সচেতন হইয়া উঠিল। যে মেয়েটি তাহারই সৌজন্যে অসংখ্য সদ্গ্রন্থ পড়িবার সুযোগ পাইয়াছে, চরিত্র গঠনের উপযুক্ত গ্রন্থরাজি যোগান দিয়াছিল বলিয়াই যে আজ গল্পের ভিতর হইতে এভাবে দুর্নীতির বীজাণু আবিষ্কার করিতে পারিয়াছে, তাহার শিক্ষাপটুতা এই শিক্ষাভিমানী ছেলেটির মনে যে পরিমাণে বিস্ময়ের সৃষ্টি করিল, শিক্ষাদাতাকে এভাবে আঘাত দিবার স্পর্ধা ততোধিক অভিমানও সঞ্চার করিয়া দিল। এ অবস্থায় শিক্ষকোচিত দৃঢ়তায় ছাত্রীকে স্তব্ধ করিতে না পারিলে শিক্ষকের মর্যাদা থাকে না। সুতরাং ম্লান মুখখানায় একটা অস্বাভাবিক দীপ্তি জোর করিয়া ফুটাইয়া তদনুযায়ী দৃঢ় স্বরেই অমিয়কে কহিতে হইল, যদি বলি হ্যাঁ তাই, তোমাকে নিয়ে তোমার বাবা যেসব কেলেঙ্কারি আরম্ভ করেছেন তাতে তুমি প্রতিবাদ করবার মতো শক্তি সঞ্চয় করতে পারবে বলে ওই বইখানা আদর্শ স্বরূপ পাঠানো হয়েছে। শিক্ষকের যুক্তিটা ছাত্রীর দেহ মনের চাবুকের আঘাত দিল বটে, কিন্তু সে আঘাতের জ্বালাটা ঠোঁটের কোণে ক্ষীণ হাসির আকারে প্রকাশ করিয়া তীক্ষ্ণ বিদ্রুপের সুরে সে কহিল, আদর্শটা ঠিক সেই রকমই হয়েছে বলে মেনে নিতে হবে। রোগীর কষ্ট দেখে হাতুড়ে বদ্যি তাকে মুক্তি দেওয়ার জন্য এক মোড়া সেঁকো বিষ যেমন তার মুখে ঢেলে দিয়েছিল। অমিয় উত্তেজিত কণ্ঠে কহিল, অল্প বিদ্যা যে ভয়ঙ্করী হয়ে ওঠে এসব তারই লক্ষণ। মুখে হাসির রেখাটি পুনরায় ফুটাইয়া সাবিত্রী কহিল, অধিক বিদ্যাই যে শুভঙ্করী হয় সেটা প্রমাণ করেছে গল্পের ওই মেয়েটি। কেমন? অমিয় এবার তর্জনের সুরে কহিল, তুমি শুধু গল্পটুকুই পড়েছ, ওর মর্ম কিছু বোঝনি। চেনা রাস্তা থেকে মোড় ফিরিয়ে নতুন পথে অনেক কিছু দেখতে পাবে বলেই ওই বইখানা পাঠিয়েছিল। ওটা তো শুধু ও রাস্তার হাতে খড়ি বললেই হয়। তাহলে এরপর গলার দড়ির ব্যবস্থাও আছে বলুন, কিন্তু এ রাস্তায় হাতে খড়ি দিয়েই যে প্রথম ভাগটি আমি পেয়েছি তাতেই আমাকে হাঁপিয়ে উঠতে হয়েছে। বইখানা পড়ে অবধি আমার দেহ মন যেন বিষিয়ে উঠেছে, ঘেন্না ধরে গেছে বইয়ের উপর, লেখার উপর, লেখকদের উপর। তাহলে বই পড়াটা বয়কট করতে চাও বলো? সেই ইচ্ছেই হয়, তাই উচিত। একজনের দোষ দেখে মহাত্মা গান্ধী সারা দুনিয়াটার উপর রাগ করে উপোস করে মরতে চেয়েছিলেন। আমাদেরও উচিত যে বইয়ে মেয়েদের এমন কদর্য করে দেখায় সে বই পুড়িয়ে দেওয়া, তার লেখককে শাস্তি দেওয়া। লেখক তার রচনায় যেটা সৃষ্টি করেছেন সেটা সত্যি, মিছে নয়। মিছে নয়? আমাকে আপনি দেখিয়ে দিতে পারেন আমাদের এত বড় সমাজের মধ্যে কোনো মেয়ে তার বাপের মুখের উপর ওই রকম কথা বলেছে? আমাদের সমাজে কটা শিক্ষিতা মেয়ে আছে? অনেক আছে। আপনার বিচারে শিক্ষিতা কারা? আপনার ওই গল্পের মেয়েটির শিক্ষার দৌড় তো আইএ ক্লাস পর্যন্ত, পাশও তিনি তখনও করেননি, তাতেই অত ঝাঁজ। কিন্তু আমাদের পাড়াতেও এমন 2-3টি বউ এসেছে যারা আইএ পাশ করা, কিন্তু তাদের চালচলন আচার ব্যবহার দেখে কে বলবে যে তারাও অত বেশি পড়েছে?
আমি ওই বইখানা তাদেরও পড়িয়ে জিজ্ঞাসা করেছিলাম, সত্যি কি এমন আজকাল হচ্ছে? কিন্তু আপনি শুনে হয়তো আশ্চর্য হবেন, ওরা সকলেই বলেছে এসব বাজে, ও দেশের লেখকদের লেখা হুবহু নকল করা। ওদের মন গড়া ছেলে মেয়ে কেতাবেই থাকে, সমাজে নেই। ওরা যেসব কথা ছেলে মেয়ের মুখ দিয়ে বলায়, আমাদের সমাজে সে সমস্যা এখনো ওঠেনি। তবে যেরকম করে ওরা বিষের ধোঁয়া ছাড়তে শুরু করেছে, তাতে হয়তো ওই সব সমস্যাও আমাদের সমাজে আসবে। ছেলে মেয়েও ওইভাবে তৈরি হবে। ছেলে তার বাবার মুখের উপর বলবে, আমার মন বুঝে তোমাকে চলতে হবে, যখন আমার জন্মের জন্য তুমি দায়ী। আর মেয়েও চোখ রাঙিয়ে জানাবে, আমার জীবন নিয়ে তোমরা খেলা করতে পারো না, যেমন ওই বইখানার ছেলে মেয়ে বলেছে। কিন্তু এটা কি ওদের পক্ষে প্রশংসার কথা নয়? ওদের সাহসের পরিচয় পাওয়া যাচ্ছে না। অন্যায় সহ্য করে মুখ চোরার মতো মুখ বুজিয়ে থাকার চেয়ে মনের কথা খুলে বলা কি দোষের? মনের কথা নিয়ে আপনার সঙ্গে তর্ক করা আমার সাজে না, কেননা আমার অত পড়াশুনো নেই। তাছাড়া আমার ধারণা সকলের মনের কথা সমান নয়। কিন্তু এই বয়সে আমার মনের কথা আমি যতটুকু জানি, তাতে আমি জোর করে বলবো ওটা দোষের। ওকে সাহস বলে না, ওতে প্রশংসার কিছু নেই। তোমার কাছে আজ তাহলে একটা নতুন কথা শেখা গেল দেখছি। এ কথা শুধু আমার নয়, আমাদের সমাজের সমস্ত মেয়ের কথা। অনেক মেয়েই তো এই অঞ্চলে আছে, তাদের বিয়েও হয়েছে, কিন্তু ভালো ঘরে ভালো বরে সবাই যে পড়েনি, তার অনেক খবর আপনিও জানেন, আমিও জানি। কিন্তু জোর করে বলতে পারেন এমন একটি মেয়ের নাম আপনার মনে আসে যে বিয়ের আগে মুখ তুলে বাপের মুখের উপর আপত্তি তুলেছে? অতঃপর তারা যাতে আপত্তি তুলতে পারে, সেই জন্যই গ্রন্থকার ওই ধরনের বই লিখতে আরম্ভ করেছে। আর একটা বড় লাইব্রেরির ভার হাতে পেয়ে তার ভেতর দিয়ে ওই বিষের ধোঁয়া ছড়িয়ে আপনি দেশের ছেলে মেয়েগুলোর মাথা বিগড়ে দেবার ব্রত নিয়েছেন। কি বলবো, অভিভাবকরা কিছুই দেখেন না, সংসার নিয়েই ব্যস্ত। অন্যদিকে তাদের দৃষ্টি দেবার ফুরসত নেই, তাই এটা সম্ভব হচ্ছে। কিন্তু আমরা কি করেছি এরই মধ্যে শুনবেন? বলো, অনেক কিছুই আজ আমাকে শুনতে হবে। 3টি পাশ করা শিক্ষিতা আর আমার মতন অল্পবিদ্যের গুটি কয়েক ভয়ঙ্করী মেয়ে মিলে ওই বইখানার বন্য উৎসব করেছি। হ্যাঁ, বইখানা পুড়িয়ে ফেলেছো তোমরা? লাইব্রেরির প্রপার্টি। শুধু তাই নয়, আমরা স্থির করেছি ওই লেখকের বই যদি লাইব্রেরিতে এরপর রাখা হয়, আমরা লাইব্রেরিকে বয়কট করব। বলো কি, একখানা বই নিয়ে তোমরা এতটা খাপ্পা হয়ে উঠেছ? আর ওই বইখানা পাঠিয়ে আপনি আমাকে যে অপমান করেছেন, তার কি প্রায়শ্চিত্ত আমাকে করতে হয়েছে তা বোধহয় এখনো শোনেননি। অমিয় কথাটা শুনিবা মাত্র সচকিতভাবে সোজা হইয়া বসিল এবং 2 চক্ষুতে প্রশ্ন ভরিয়া সাবিত্রীর দৃপ্ত মুখখানার দিকে চাহিয়া রহিল। সাবিত্রী গাঢ় স্বরে কহিল, বাবা আমার যে সম্বন্ধ স্থির করেছেন, ভগবানের নির্দেশের মতোই তাই আমি মেনে নিয়েছি, এতেই আমার সান্ত্বনা। ঠিক এই সময় বাহিরের দরজাটা ঠেলিয়া কাহারা ভিতরে ঢুকিল। সঙ্গে সঙ্গে সাবিত্রীও অর্ধমুক্ত দরজার কবাট 2খানি টানিয়া দিয়া ছায়ার মতো ভিতরে সরিয়া গেল। গৃহিণী মনোরমা দেবী বাহিরের ঘরের দরজা খোলা দেখিয়াই অবগুণ্ঠনটি তাড়াতাড়ি টানিতেছিলেন। সুশী বাধা দিয়া কহিল, আর কেউ নয় মা, অমিয়দা একলা আছে। মনোরমা দেবী হাসি মুখে বাহিরের ঘর দিয়াই ভিতরে চলিলেন। অমিয়কে উদ্দেশ্য করিয়া কহিলেন, কতক্ষণ এসেছো বাবা? এ কদিন আসনি কেন? শরীর ভালো আছে তো? অমিয় সংক্ষেপে উত্তর দিল, ভালো আছি, কাজের ভিড়ে কদিন আসতে পারিনি। বসো বাবা, চা করে পাঠাচ্ছি। আর বলো কেন, নন্দীর জামাইকে ফুলসজ্জার তত্ত্ব পাঠাচ্ছে দেখবার জন্য ডেকে নিয়ে গিয়েছিল, তা খুব দিয়েছে, 10 জন লোক যাবে নিয়ে। কিন্তু ওর অবস্থা তো খুব ভালো নয় শুনেছি, বাজারে দে না, উপায় তেমন নেই। তবুও
তা বললে কি হয় বাবা, এই যে কন্যা দায়। শুনলুম বরপক্ষ ফুলসজ্জার টাকা ধরে নিয়েছিল, শুধু ফুল চন্দন আর মেয়ে জামাইয়ের কাপড় জলখাবার পাঠাবার কথা ছিল। কিন্তু বিয়ের রাতে বরের বাপ নন্দীবাবুকে ডেকে বলে যান, কথা আছে বলে যেন একেবারে নমনম করে সারবেন না বেই। সমাজ গাঁ, ফুলসজ্জার তত্ত্ব দেখতে 10 বাড়ির মেয়ে আসবে। ভালো বললে আপনারই সুক্ষেত, আর আমাদের মুখ উজ্জ্বল হবে। নন্দীবাবুর পয়সা না থাক, নজর তো আছে। আরো 100 টাকা জোগাড় করে তত্ত্ব পাঠাচ্ছেন। তাই দেখে শুনে আমার হাত পা তো পেটের ভেতর সিঁধিয়ে যাচ্ছে বাবা। আমার কি যে হবে তিনিই জানেন। একটু পরেই সুধাও বাড়িতে ঢুকিল। অমিয়কে দেখিবা মাত্র মুখখানা কালো করিয়া সে কহিল, শুনেছেন অমিয়দা, দিদিটার কাণ্ড? অত যত্ন করে বই আপনি পাঠালেন, আর ওরা কিনা কজনে মিলে সেটা পুড়িয়ে দিয়েছে। দিদির কাছ থেকে ও বইয়ের দাম আপনি আদায় করে নেবেন অমিয়দা। এ সম্বন্ধে অমিয়র কি অভিমত তাহা আর সুধার শোনা হইল না। গৃহদ্বারে পরিচিত একটা উচ্চ কাশির শব্দ শুনিয়াই সে কহিল, ওই রে বাবা, বসুন অমিয়দা, আমি দেখে আসি চায়ের কত দেরি। সুধা এক দ্বার দিয়া ভিতরে চলিয়া গেল, অন্য দ্বার দিয়া সদয়বাবু গৃহমধ্যে প্রবেশ করিলেন। অমিয়কে দেখিবা মাত্র তিনি কহিলেন, তোমার কথাই ভাবছিলুম অমিয়, আজ তুমি না এলে সুধাকে দিয়ে ডাকতে পাঠাতুম। গায়ের জামাটা খুলিয়া দেওয়ালে আঁটা একটা আলনায় ঝুলাইয়া রাখিয়া সদয়বাবু তক্তপোষে তাকিয়াটি ঠেস দিয়া বসিলেন। অমিয় তৎপূর্বেই চেয়ার হইতে একটু উঠিয়া হাত দুইখানি তাহার উদ্দেশ্যে কপালে ঠেকাইয়া নিরুত্তরে শ্রদ্ধাভিবাদন সারিয়া লইয়াছিল। সদয়বাবু সহাস্যে কহিলেন, নতুন রাস্তাটা ধরে সত্যি হোঁচট খেতে হয়নি হে, সিদ্ধি এ পথে অনেকটা পেয়েছি। অমিয়র মনের ভেতরে যত কিছু জ্বালা দুইটি চক্ষুতে যেন দীপ্ত হইয়া উঠিল। একটি কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না। সদয়বাবু কহিলেন, 3 দিন বিজ্ঞাপনটা বেরিয়েছিল, তাতে চিঠি পেয়েছি মোটের উপর 15 খানা। সেগুলোর ভেতরে 14 খানা বাজে, 1 খানা কাজের। অমিয় শুষ্ক কণ্ঠে কহিল, কাজের খানা নিয়েই তাহলে কাজ এগিয়েছে বলুন। সদয়বাবু কহিলেন, আগে বাজেগুলোর কথা বলি শোনো। বাজে হলেও প্রত্যেক চিঠিখানাই ভারী মজার। চিঠির তাড়াটা আফিসে টেবিলের ড্রয়ারে ফেলে এসেছি, নইলে তোমাকে পড়ে শোনাতাম। ওদের কেউ পাঞ্জাবি, কেউ সিন্ধি, কেউ বিহারি, কেউ মাদ্রাজি, কেউ গুজরাটি। বাঙালির মেয়ে বিয়ে করতে প্রত্যেকেই খুব উৎসাহ, টাকা খরচ করতে পেছপাও নয় কেউ। বড় বড় লোকের সার্টিফিকেটও চিঠির সঙ্গে জনকত উমেদার পাঠিয়েছে। এতেই বোঝো ব্যাপার কিরকম। যাক, এবার কাজের চিঠিখানার কথাই শোনো। আমাদের সমাজের এই একমাত্র লোক উমেদার হয়েছে। অবস্থা ভালো, আমাদের স্বঘর, কলকাতায় বড় কারবার আছে, মাসে বেশ মোটা টাকা আয়। ফরিদপুরে 2 তলা বাড়ি, পুকুর বাগান, বিষয় আশয়েও বিস্তর। মেয়েকে সোনা দিয়ে মুড়িয়ে নিয়ে যেতে রাজি, কোনো খরচপত্রই আমাদের নেই। অমিয় বার 2 কাশিয়া গলাটা পরিষ্কার করিয়া কহিল, যা বলছেন অবস্থা তো তাতে খুব ভালোই বোধ হচ্ছে, কিন্তু এদিকে আর সব পড়াশোনা, স্বভাব চরিত্র, দেখতে শুনতে ছেলেটি কেমন? সদয় ঘোষালের উৎসাহ যেন এই প্রশ্নে সহসা অনেকটা লঘু হইয়া গেল, এবং মুখে একটা অস্বস্তির ছায়া পড়িয়া কণ্ঠের স্বরটাকেও ঈষৎ বিকৃত করিয়া দিল। কহিলেন, এই দিকেই যা কিছু গলদ, কেননা পাত্রটিকে ছেলে বলা চলে না, বরং ছেলের বাবা বলেই ধরে নিতে পারো। অমিয় এতক্ষণে সাবিত্রীর শেষের কথাটার অর্থ কতকটা উপলব্ধি করিতে পারিল। সঙ্গে সঙ্গে তাহার সর্বাঙ্গে শিরাগুলি বুঝি একসঙ্গে মোচড় দিয়া উঠিল। অতি কষ্টে মুখে কৃত্রিম প্রফুল্লতার ভাব ফুটাইয়া সে প্রশ্ন করিল,
বয়স কত হয়েছে তার? তা হয়েছে বই কি, 50-এর এদিকে তো নয়, বরং ওদিকেই গড়িয়ে পড়েছে। তবে ভোগে আছে, অভাব নেই, তাই দেহ এখনো বেশ শক্ত রয়েছে দেখলুম, আমাদের চেয়েও মজবুত। এ বয়সে বিয়ে করতে ঝুঁকেছেন কেন? কতটা খেয়াল, কতটা ছেলেদের উপর অভিমান। ছেলেও তাহলে আছে? বিলক্ষণ, দুটি ছেলেই উপযুক্ত, একটি বিষয় আশয় দেখে, অন্যটি আইন পড়ে। বিয়ে থাও দিয়েছেন, কিন্তু ছেলে আর বউদের সঙ্গে বনিবনাও হচ্ছে না তার। বছরখানেক হলো স্ত্রী বিয়োগ হয়েছে, সেই থেকে সংসারেও অশান্তি দেখা দিয়েছে। এখন এর ইচ্ছে এই দেশের বিষয় সম্পত্তি ছেলেদের দিয়ে কলকাতায় কারবার নিয়ে নিজে আলাদা হয়ে থাকেন। আপনি রাজি হয়েছেন? না হয়েই বা কি করি বলো? এদিকটা ভাবলেই মনটা দমে যায়, কিন্তু আমাদের সমাজের দিকে চাইলেই মনটা আবার দপ করে জ্বলে ওঠে। এর আগে যখন সোজা রাস্তা ধরে বিনা পণে মেয়েটিকে নেবার জন্য সমাজের দৌড়ে ধর্ণা দিয়ে বিজ্ঞাপন ছাপাই, তখনও সাড়া পাইনি। এবার উল্টো রাস্তা ধরতে পরদেশি ছেলেরা ঝুঁকে পড়ল, কিন্তু সমাজের একটা ছেলেও এগুলো না। কাজেই যে লোকটি আমাদের ঘুমন্ত সমাজ থেকে মুখ তুলে চেয়েছে, আমাদের মুখ রাখতে হাত দুখানা বাড়িয়েছে, তখন তাকে মেনে না নিয়ে উপায় কি বলো? বিশেষ মেয়েরও যখন অমত নেই। দেখাশোনাও তাহলে হয়েছে বলুন? নিশ্চয়ই। সাবিত্রীকে দেখে তিনি যতটা খুশি হয়েছেন, তার কথায় তার চেয়েও বেশি খুশি হয়েছেন। দুই চক্ষু দৃষ্টি অস্বাভাবিক রকম উজ্জ্বল করিয়া অমিয় সদয়বাবুর মুখের দিকে তাকাইল। সদয়বাবু কহিলেন, আমার সামনেই তিনি সাবিত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে বিয়ে করতে তোমার ইচ্ছে হয়? শুনে সাবিত্রী উত্তর দিয়েছিল, বাবার ইচ্ছার উপর আমার কোনো কথা থাকতে পারে না। অমিয়র সমস্ত দেহমন মন্থন করিয়া একটা হাহাকার যেন শশিয়া উঠিল, কিন্তু তাহার বিবর্ণ মুখখানির ভিতর দিয়া একটি স্বরও আর বাহির হইল না। এই সময় উভয়ের জন্য চা আসিল, সঙ্গে ঘৃত, মরিচ ও নারিকেল কুচির সংযোগে তরিবৎ করা তাজা মুড়ি। সদয়বাবু উৎসাহের সুরে কহিলেন, খাও অমিয়, চায়ের সঙ্গে লাগবে ভালো। অমিয় কোনো রকমের চাটুকু গিলিয়া অবেলায় গুরু আহারের দোহাই দিয়া মুড়িগুলি ফিরাইয়া দিল। মনে যে প্রচুর ক্ষুধা লইয়া সে এ বাড়িতে আসিয়াছিল, তাহার উপর একটা প্রচণ্ড বিক্ষোভ চাপাইয়া তাহাকে ম্লান মুখে ফিরিতে হইল। বাড়িতেও সে রাত্রে অমিয় জলস্পর্শ করিল না। মাকে জানাইল, অন্যত্র প্রচুর জলযোগ করিয়াছে, ক্ষুধা নাই। বিছানায় শুইয়াও যেন তাহার শয্যাকণ্টক উপস্থিত হইল। চক্ষুর পাতায় নিদ্রার ছায়া কিছুতেই পড়িতেছিল না, কেবলই সাবিত্রীর মুখখানা স্পষ্ট হইয়া ভাসিয়া বেড়াইতেছিল। তাহার প্রতিটি কথা তীরের মতো অমিয়র বুকে বিঁধিতেছিল। সাবিত্রী কি তাহাকে ভুল বুঝিয়াই এভাবে প্রায়শ্চিত্ত করিতে ছুটে নাই? তাহার এই আত্মদান কি আত্মহত্যা নহে? কিন্তু অমিয় কি সত্যই অপরাধী? কৌতুক ছলে তাহার এই পরীক্ষার স্পৃহাটা আগুন লইয়া খেলা করার মতোই হয় নাই কি? এবং অসতর্কতায় নিজের মুখখানাও কি তাহাতে পুড়াইয়া ফেলে নাই? কেন সে শতপ্রবৃত্ত হইয়া প্রথম দিনেই নিজের সংকল্পের কথা সাবিত্রীর বাবার নিকট প্রকাশ করে নাই? কিন্তু এখন তীর হাত হইতে বাহির হইয়া গিয়াছে, ফিরাইবার আর তো উপায় নাই। পরদিন যথাসময় অমিয় ভাতের কাছে বসিল মাত্র, কয়েক গ্রাস মুখে দিয়াই উঠিয়া পড়িল। মা বাধা দিতে ছুটিয়া আসিলেন। উদ্বেগপূর্ণ কণ্ঠে কহিলেন, উঠে পড়লি আমি? হাতে ভাতে করাই সার হল। কি হয়েছে তোর বজ্র শুনি?
মুখ ধুইতে ধুইতে অমিয় কহিল, কি আবার হবে, গাটা কেমন গুলিয়ে উঠল, খেতে আর ইচ্ছে হলো না তাই। মা তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের মুখের দিকে চাহিয়া রহিলেন। কাল রাত্রেও অমিয় আহার করে নাই, আজও তাহার আহার করিতে রুচি নাই। তাহার দুই চক্ষুর কোলে যেন কালি পড়িয়াছে, সুন্দর মুখখানা শুষ্ক বিবর্ণ। কেন কেন? বহুদর্শিনী বর্ষীয়সী জননীর মর্মভেদী দৃষ্টি কি অমিয়র অন্তরের দ্বার উদ্ঘাটিত করিতে পারিয়াছিল? আফিসে সেদিন খুবই কাজের ভিড় ছিল। অমিয়কে উপর্যুপরি কয়েকবার মালিকের খাস কামরায় আসিয়া তাহার উপদেশ লইতে হইয়াছিল। এই অতি পরিশ্রমী, চালাক, চতুর ও হাস্যমুখ ছেলেটিকে কর্তা স্নেহের দৃষ্টিতে দেখিতেন, তাহার ভবিষ্যৎ সম্বন্ধে আশান্বিত ছিলেন। কিন্তু এদিন ছেলেটির ভার ভার মুখখানা তাহার চিত্তে যেন কেমন একটা দোলা দিয়া গেল। চক্ষু দৃষ্টি দিয়া যে সকল প্রভূত শক্তি সম্পন্ন কর্মী অধীনস্থদের অন্তরের ভেতরটুকু দেখিতে পারিতেন, অমিয়র এই মনিবটিকেও তাহাদের পর্যায়ে ফেলিতে পারা যায়। টিফিনের ছুটির কয়েক মিনিট পূর্বেই কর্তার ঘরে অমিয়র ডাক পড়িল। অমিয় আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইতেই অমিয়র শুষ্ক মুখখানির উপর পুনরায় তাহার সেই অন্তর্ভেদী দৃষ্টি পড়িল। একটু পরে প্রশ্ন হইল, তোমার কি অসুখ করেছে অমিয়? মুখে বিস্ময়ের ভাব প্রকাশ করিয়া অমিয় উত্তর দিল, না স্যার, আমি তো ভালোই আছি। স্যার কহিলেন, কিন্তু ভালো থাকবার যেটা আসল লক্ষণ সেটা তোমার মুখে দেখতে পাচ্ছি না তো আজ। কুণ্ঠিতভাবে অমিয় কহিল, কাল রাতে ভালো ঘুম হয়নি স্যার, তাই হয়তো। কথাটা তাহাকে শেষ করিতে না দিয়াই কর্তা প্রশ্ন করিলেন, তোমার সে বিয়ের কি হলো হে অমিয়, যার জন্য তোমার অত লাফালাফি, টাকার জন্য দরখাস্ত? আমি মঞ্জুরও করলুম, কিন্তু তারপর যে আর কথা নেই, সব চুপচাপ, ব্যাপার কি? শুষ্ক মুখখানাকে কালো করিয়া অমিয় প্রায় আর্তস্বরেই উত্তর দিল, তার আর দরকার হবে না স্যার, সে ভেঙে গেছে। সোজা হইয়া বসিয়া কর্তা কহিলেন, কিরকম কিরকম? ভেঙে গেছে কি হে? তাই বুঝি তুমিও ভেঙে পড়বার মতো হয়েছ? বলো বলো, ব্যাপারটা কি শুনি। অমিয় আর রেহাই পাইল না, কোনো কথাই মনের ভিতর চাপিয়া রাখিতে পারিল না। টাকার কথা পাড়িতে সেদিনও যেমন এই অদ্ভুত মানুষটি জেরা করিয়া সকল কথাই বাহির করিয়া লইয়াছিলেন, আজও তেমনি করিয়া পরবর্তী সমস্ত ঘটনাই শুনিয়া ফেলিলেন। অমিয় ভাবিবার অবসর পাইল না। যে সকল কথা গোপন করাই উচিত, শ্রদ্ধাভাজন অন্নদাতার সম্মুখে কিছুতেই ব্যক্ত করা চলে না, সেই কথাগুলিও কেমন করিয়া সে প্রকাশ করিয়া ফেলিল। কর্তা দুই চক্ষু দৃষ্টি প্রখর করিয়া একবার অমিয়র দিকে চাহিলেন। অমিয় বুঝি তখন নিজের অভিভূত অবস্থার মোহটুকু কাটাইয়া অশ্রুর প্রবাহকে রুদ্ধ করিতে চক্ষুর সহিত প্রাণপণ যুদ্ধ করিতেছিল। কর্তা কহিলেন, তাহলে নিজের কুড়ালের ঘা নিজের হাতেই মাথা পেতে নিয়েছ বলো? ব্যাস, তবে আর কি? তোমারও ছুটি, আমারও নিষ্কৃতি। কয়টি ঘণ্টায় কয়টি বৎসরের বয়স বাড়াইবার চিহ্ন শুষ্ক বিবর্ণ মুখখানায় ফুটাইয়া অমিয় বাড়িতে প্রবেশ করিতেই মা একটু অস্বাভাবিক কণ্ঠেই প্রশ্ন করিলেন, হ্যাঁ রে অমি, সদয় ঘোষাল নাকি একটা বুড়ো দোজবরে মিনসের সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে ঠিক করেছে? অমিয় ঘাড় নাড়িয়া কথাটায় সায় দিল। সঙ্গে সঙ্গে কণ্ঠের স্বরটুকু অস্পষ্টভাবে বাহির হইল, মা পুনরায় প্রশ্ন করিলেন, শুনলুম মেয়েও নাকি তাতে রাজি হয়েছে, মত দিয়েছে, সত্যি? অমিয় পূর্ববৎ সংক্ষেপেই উত্তর দিল, হ্যাঁ। মা বিস্ময়ের সুরে কহিলেন, বলিস কি রে, অমন সোনার পীর্তি মেয়ে
শেষে কিনা দোজ ভরে বুড়োর গলায়। হ্যাঁ? কণ্ঠ তাহার রুদ্ধ হইয়া আসিল। বুঝি কথাটা শেষ করিতে পারিলেন না। অমিয় সবিস্ময় দেখিল মায়ের মুখের ভাব আজ অন্যরূপ। নারী চিত্তের চরম বেদনা বুঝি মুখখানার উপর সুস্পষ্ট হইয়া ফুটিয়া উঠিয়াছে। অমিয় কহিল, সোনার পীর্তি মেয়ে, তাই তো তারা সোনা দিয়ে মুড়ে নিয়ে যাবে তাকে। মা মা ঝঙ্কার দিয়া কহিলেন, তুই থাম, পয়সাই কি সব? অমিয় স্তব্ধ। মায়ের মুখে আজ সে একই কথা শুনিল। তথাপি সে কঠিন হইয়াই কথাটার উত্তর দিল, পয়সাই সবচেয়ে বড় বলেই তো আজ এটা সম্ভব হয়েছে মা। ওর বাবা অতটা নামতে পেরেছে, আর বাবার অবস্থা বুঝে তাকেও বুক বাঁধতে হয়েছে। মা এবার উচ্ছ্বসিত কণ্ঠে কহিলেন, তা বলে ওরকম করে ওর আত্মহত্যা করা হবে না। আমি মা, আমি এ হতে দেব না। মা দৃঢ় চরণে সে স্থান ত্যাগ করিলেন। লাইব্রেরিতে যাইবার জন্য অমিয় প্রস্তুত হইতেছে। এমন সময় তাহার বাড়ির দরজার সম্মুখে একখানা মোটর আসিয়া দাঁড়াইল। আরোহী গাড়ির ভিতর হইতেই ডাকিলেন, অমিয়, বাড়ি আছো? পরিচিত কণ্ঠস্বর শুনিয়াই অমিয় উঠি পড়ি অবস্থায় বাহিরে ছুটিয়া আসিল। অপ্রত্যাশিত মানুষটিকে তাহারই গৃহদ্বারে দেখিয়া ভগ্ন কণ্ঠে কহিল, স্যার, আপনি? স্যার কহিলেন, আমি তোমার মায়ের সঙ্গে দেখা করব বলে এসেছি। অমিয় অমিয় কহিল, তিনি যে কিছুক্ষণ হলো ও পাড়ায় গেছেন স্যার। কোথায়? সদয়বাবুদের বাড়ি। সদয় ঘোষাল? এরই মেয়ের নাম সাবিত্রী, নয়? তোমার মুখে এই নামই শুনেছি মনে হচ্ছে। হ্যাঁ স্যার। উঠে এসো গাড়িতে, যেতে যেতে কথা হবে। ড্রাইভারকে তার বাড়ির রাস্তাটা জানিয়ে দাও। 1 মিনিটের মধ্যেই গাড়ি সদয়বাবুর বাড়ির সম্মুখে আসিয়া থামিল। ঘোষাল বাহিরে আসিতেই পতিত পাবন বাবু হাসি মুখে কহিলেন, প্রণাম হই ঘোষাল মশাই। আমাকে দেখে অবাক হবার মতো কিছু নেই। এই অমিয় ছোকরা আমার অফিসে কাজ করে, ভারী ভালো ছেলে, তাই আমিও একে ভারী ভালোবাসি, বুঝেছেন? সদয়বাবু সসম্ভ্রমে এই বিশিষ্ট ধনী ব্যক্তিটিকে বাহিরের ঘরে আনিয়া বসাইলেন। ভাব গদগদ স্বরে কহিলেন, সব দিক দিয়ে সৌভাগ্য আজ আমার কুঁড়ে ঢুকে তাক লাগিয়ে দিয়েছে স্যার। মুখ দিয়ে কথা বেরুচ্ছে না। অমিয়র মা আমাকে কন্যাদায় থেকে উদ্ধারের কথা দিয়ে গেছেন। পতিত পাবন বাবু কহিলেন, আমি এসেছিলুম যে কথাটার জন্য, সেটা তাহলে আমাকে বলতে হলো না। অমিয়র মা নিজেই তা শেষ করে ফেলেছেন। এই তো চাই, আমাদের সমাজে সব মায়ের মন যদি মেয়েদের দরদ বুঝে এমনি করে টনটনিয়ে ওঠে, তাহলে তাদের বিয়ে আজ মস্ত দায় হয়ে দাঁড়ায় না। জড়িত কণ্ঠে সংকোচের ভাব ব্যক্ত করিয়া সদয়বাবু কহিলেন, আপনি লক্ষপতি লোক হয়ে স্যার গরিবের কথা ভাবেন। তাদের গতিমুক্তি করতে এত কষ্ট করে এত দূর এসেছেন স্যার। পতিত পাবন বাবু দৃঢ় স্বরে কহিলেন, আসবো না? আপনার মেয়ের নির্দেশ যে আমাকে রাস্তা দেখিয়ে টেনে এনেছে মশাই, আমি সব শুনেছি। বইয়ের কথা, তার মনের কথা, বাপের উপর ভক্তির কথা শুনে মুগ্ধ হয়ে ভেবেছি, বাংলাদেশে এমনই মেয়েরই আজ দরকার হয়েছে। সদয়বাবুর মুখে কথা নাই। বক্তার কথায় তাহার 2টি চক্ষুর কোল তখন অশ্রুর আবর্তে স্ফীত হইয়া কণ্ঠকেও বুঝি রুদ্ধ করিয়াছিল। পতিত পাবনবাবু কহিলেন, এখন আমার একটা অনুরোধ এই ঘোষাল মশাই, এ বিয়েতে আপনাদের কোনো তরফেরই কোনো খরচপত্র নেই,
সব ভার আমার। বিপুল বিস্ময়ে সদয়বাবু কহিলেন, সে কি আপনি স্যার, আপনি সব ভার? পতিতপাবনবাবু কণ্ঠের স্বরে জোর দিয়া কহিলেন, হ্যাঁ, আমি এ বিয়ের সব ভার নিতে চাই। কেন শুনবেন? সহসা বক্তার কণ্ঠ রুদ্ধ হইয়া গেল, কিন্তু পরক্ষণেই একটা দীর্ঘ নিঃশ্বাস নাসাপথ দিয়া বাহির হইয়া কণ্ঠের দ্বার যেন খুলিয়া দিল। সে পথ দিয়া যে স্বর অতঃপর বাহির হইল, তাহার প্রতি কথাটি আর্তনাদের মতো মর্মবিদারী এবং অতীতের এক বেদনাময় স্মৃতির সহিত বিজড়িত হইয়া তাহা এই আত্মত্যাগীর পরিচয় সুস্পষ্ট করিয়া দিল। আমি গরিবের ছেলে, এক ধনীর মেয়ের গুণে আকৃষ্ট হয়ে আমি তাকে বিবাহ করতে চাই, কিন্তু আমার অর্থের অভাব তাতে অন্তরায় হয়। আমাদের বিবাহ হয়নি, সেই থেকে আমি আর বিবাহ করিনি। আজ অমিয়র সঙ্গে তারই বাঞ্ছিত মেয়েটির মিলন গ্রন্থি বেঁধে দিয়ে আমি আমার অর্থকে সার্থক করতে চাই। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।